স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ভূমির অধিকার জন্মগত, রাষ্ট্রীয় নাকি নিয়ম আর আইনের কাছে দায়বদ্ধতায় নিয়ে চলছে বাহাস। গাইবান্ধার সাঁওতাল সম্প্রদায়ের উচ্ছেদ এবং তাদের উপর হামলা জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। মানবিক অধিকারের সামনে বরাবরই প্রশ্নবিদ্ধ সভ্যতার সংকট। এসব নিয়ে আজকের আলোচনা বুঝেছ উপেন। কথা বলতে আমাদের সঙ্গে আছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এছাড়া বগুড়া থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম। স্বাগত আপনাদের। কাজী রিয়াজুল হক, আপনার কাছে প্রথমে একটু আসতে চাই যে সামগ্রিকভাবে আপনি দেখছেন যে সাঁওতালদের উপরে যে হামলা হলো, একটু জাতীয় মানবাধিকার কমিশনের প্রাথমিক পর্যবেক্ষণ কি কি ধরনের তথ্য আপনারা ইতিমধ্যে পেয়েছেন? ধন্যবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের লোকদের উপরে যে তাদের সঙ্গে যেভাবে ব্যবহার করা হয়েছে, তাদেরকে যেভাবে উচ্ছেদ করা হয়েছে, যেভাবে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এবং হত্যাকাণ্ড পর্যন্ত ঘটেছে, তো এটাকে প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে এটা একটা মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। তাদের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল সে দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারিনি, প্রশাসন সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি, তারই ফলশ্রুতিতে এত বড় একটা ঘটনা ঘটেছে। তো বিষয়টা খুব স্বাভাবিকভাবে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে নিয়েছি এবং আমরা এটা মনে করছি যে আমাদের সংবিধানে যে খুব স্পষ্টভাবে বলা আছে যে প্রত্যেকটা সম্প্রদায় গোষ্ঠীর মানুষ সমান অধিকার পাবে, সে ক্ষুদ্র জাতিগোষ্ঠী হোক, নৃতাত্ত্বিক গোষ্ঠী হোক, যেই হোক না কেন। তো সেটা এখানে আমরা রক্ষা করতে পারিনি, সেটা আমাদের একটা ব্যর্থতা। তো এই জিনিসটাকে আমরা খুব দুঃখের সাথে নিয়েছি এবং আমরা সেখানে গিয়েছি, আমরা তদন্ত করেছি এবং তদন্ত করে আমাদের কাছে যে রেজাল্ট আসছে তার জন্য আমরা সরকারের কাছে এটার জন্য দাবি জানিয়েছি যে এই যে তাদের মানবাধিকার লঙ্ঘিত করা হলো, তাদের উপর লাঞ্ছনা করা হলো, তাদের উপর নির্যাতন করা হলো, হত্যা করা হলো, এই সমস্ত লোকদের সাথে যে ব্যবহারটা করা হলো, এটা শুধু মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটা ফৌজদারি অপরাধের পর্যায়ে চলে গেছে। অতএব যারা এর জন্য দায়ী, সে কোনো রাজনৈতিক দলের সদস্যই হোক অথবা প্রশাসনের লোকই হোক, স্থানীয় প্রশাসন যারা দায়ী আছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই সরকারকে কঠিন অবস্থান নিতে হবে, যাতে আমরা আমাদের ভাবমূর্তিটাকে, যেটা আমরা আমাদের ভাবমূর্তি আমরা বেশ অনেক ক্ষেত্রে অনেক উজ্জ্বল করতে পেরেছি আমাদের দেশের বিগত কয়েক বছরে, তো এইটা যাতে মিলান না হয়ে যায়, নষ্ট না হয়ে যায় বিশ্ববাসীর কাছে, যাতে আমরা আবার হাসির পাত্র না হয়ে যাই, সেই বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে। এটি হচ্ছে আমার প্রাথমিক অবজারভেশন। এবং এটা অবশ্যই বাংলাদেশের ভাবমূর্তি। আমরা জানি যে বিগত সময়ে অন্তত গত কয়েক মাসে জঙ্গি নিয়ে যেইভাবে বাংলাদেশ মোকাবেলা করেছে, সেখানে আসলে এই ধরনের সমস্যাগুলি আবার নতুন করে মাথাচাড়া দিক, এবং সেটা বলা যায় যে গাইবান্ধায় যেভাবে হয়েছে, প্রশাসন যেখানে ইনভলভ ছিল সেখানে তো অবশ্যই দায়িত্বটা তাদেরকে নিতেই হবে যেই দুর্ঘটনাগুলি ঘটেছে সেটার জন্য। আপনার কাছে আবার আসবো। জ্যোতির্ময় বড়ুয়া, আপনার কাছে একটু জানতে চাই যে এগুলি নিয়ে আপনি আদালতের কাছেও গিয়েছেন এবং স্যার যেটি বলছিলেন যে আসলে এটার যেহেতু ফৌজদারি অপরাধ হয়েছে সেটার বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার। তো আদালতের কাছে আপনারা কি জিনিস চেয়েছেন এবং সেখানে মূল যেই বিষয়টি যে গাইবান্ধায় সাঁওতালদের অধিকার রক্ষার ক্ষেত্রে কি কি ধরনের দাবি আদালতের কাছে পেশ করেছেন? আমি আসলে স্থানীয় দুজন নারী, এখানে ক্ষতিগ্রস্ত দুজন নারী, তারা এসেছেন হচ্ছে সুনির্দিষ্ট একটি রিট মামলা নিয়ে। সেখানে আমাদের চাওয়া ছিল হচ্ছে, স্যার যেটা বলছিলেন যে এখানে মানবাধিকারের লঙ্ঘন নয়, আসলে সুস্পষ্ট ফৌজদারি অপরাধ হয়েছে। ফৌজদারি অপরাধগুলো করেছেন আমাদের প্রশাসনের লোকজন, আমাদের আইন প্রণেতা সেখানে জড়িত ছিলেন বলে সেখানে অভিযোগ আছে, সেখানে স্থানীয় সরকারের প্রতিনিধির জড়িত থাকার অভিযোগ আছে। তারা যে অপরাধগুলো করেছেন খুবই স্পেসিফিকভাবে যদি আমি বলি, যে উচ্ছেদ কার্যক্রমের নামে তারা এই যে হামলা চালালেন, লুটপাট করলেন বাড়িঘরে এবং অগ্নিসংযোগ, গুলি করলেন, গুলি করে মানুষ হত্যা করলেন, এর প্রত্যেক কটাই বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ।
এই অপরাধগুলোর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কোনো রকমের ফৌজদারি ব্যবস্থা কিন্তু এখনো নেওয়া হয়নি। আমি বিভাগীয় ব্যবস্থার কথা কিন্তু বলছি না, সেই মামলাতে বিভাগীয় ব্যবস্থার কোনো কিছু চাওয়া হয়নি। এই যে ফৌজদারি অপরাধগুলো করলো, ফৌজদারি অপরাধগুলোর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। কেন তাদের এই উচ্ছেদ কার্যক্রমের নামে এই ফৌজদারি অপরাধগুলো অবৈধ ঘোষণা করা হবে না, এবং তাদের বিরুদ্ধে কেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য যারা এই অপরাধের সাথে জড়িত ছিলেন সেটার জন্য কেন আদেশ দেওয়া হবে না, এই হচ্ছে রুল চাওয়া হয়েছে। এবং এডিশনালি যেহেতু এখানে স্থানীয় প্রশাসন জড়িত, আইন প্রণেতা জড়িত, এবং দেখবেন স্থানীয় সরকারের সদস্যরা জড়িত, তাহলে সেখানে আমাদের প্রচলিত যে ফৌজদারি বিধান অনুযায়ী তদন্ত করার যে প্রক্রিয়া আছে সেটা মোটেও কাজ করবে না এখানে। সে কারণে আমরা এখানে চেয়েছিলাম হচ্ছে বিচার বিভাগীয় একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টির একটি তদন্ত করার জন্য। তো মাননীয় আদালত আমাদের শুনানির পরিপ্রেক্ষিতে যেটা বলেছেন সেটা হচ্ছে অপর একটি মামলা হয়েছে 3টি সংগঠনের পক্ষ থেকে, যেখানে তাদের ক্ষতিপূরণ, ধান কাটার অধিকার এবং কোন কর্তৃত্ব বলে গুলি চালানো হয়েছে এই বিষয়গুলো কিন্তু এসছে। সেখানে মাননীয় আদালত কি করেছেন, বিবাদীদেরকে 30 তারিখের মধ্যে একটা প্রতিবেদন দিতে বলেছেন। 30 তারিখের ভিতরে যদি প্রতিবেদন আসে, এবং এই যে মামলাগুলো হয়েছে এগুলো সব একসাথেই শুনানির জন্য রাখা হবে, 30 তারিখের প্রতিবেদনে যদি আমরা সন্তুষ্ট না হই তাহলে আমরা আবার সেই বিচার বিভাগীয় কমিটি গঠন করে একটি তদন্তের জন্য আবার মাননীয় আদালতের কাছে আমরা আবার পেশ করব। এই ছিল আমাদের হচ্ছে শেষ যে রিট মামলাটি হয়েছে সেটা আমরা এই বিষয়গুলোই চেয়েছি সেখানটায়। এখন দেখবেন এই প্রথম যে মামলাটির কথা বলছে যে যেটা 3টা সংগঠন এসেছিল সেটার ব্যাপারে একটু বলা এখানে প্রয়োজন। দেখবেন এখানে একটা অন্তর্বর্তীকালীন আদেশ ছিল যে তারা যে 135 একর জমিতে ধান চাষ করেছে, 130 থেকে 35 একর হবে, সেই ধানগুলো তাদেরকে কাটতে দেওয়া হোক, এবং এই কাটতে দেওয়ার বিষয়ে এবং অন্যান্য বিষয়গুলো মিলিয়ে 30 তারিখের মধ্যে যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলছে এইটা নিয়ে এক ধরনের আবার জটিলতা শুরু হয়েছে। কোথাও কোথাও ডিসি সাহেব আজকে বলেছেন, কোনো মিডিয়াতে সাক্ষাৎ দিয়েছেন বলে আমি শুনেছি, যে এখানে আসলে মোট সর্বোচ্চ হয়তো 40 একরের মতো জায়গা চাষাবাদ তারা করেছেন, ধান চাষ করেছেন। যেখানে যারা চাষাবাদ করেছেন তারা বলছেন 130 থেকে 135 একর, আর ডিসি সাহেব কোনো মিডিয়াকে বলছেন যে 40-45 একরের মতো ধান চাষ করেছেন। আমি জানি না এই কনফিউশনগুলো তৈরি করার কি প্রয়োজন আছে, বা সেটা যতটুকুই হোক তাদের যদি ধান হয় তারা কেটে নিয়ে যাবে, কারণ ইক্ষু খামারে তো নিশ্চয়ই তারা ধান চাষ করেননি। আর যদি বলেন যে আমরা ধান চাষ করেছি, সেটাও তো এক্সপ্রেস ভায়োলেশন অফ দ্য টার্মস অফ দ্য লিজ। তাহলে ধান চাষ যারাই করেছেন হাইকোর্টের নির্দেশ হচ্ছে তাদেরকে সেটা কাটতে দেওয়া হোক। ইউএনও সাহেব গিয়ে সেখানে বলেছেন এই অর্ডার হওয়ার পরে যে 30 তারিখের মধ্যে ধান সব কেটে নিয়ে যাওয়ার জন্য। 30 তারিখের মধ্যে তো সব ধান পাকবে না, আর কোর্টের অর্ডার তো সেটাও না যে 30 তারিখের মধ্যে সব ধান কেটে আপনারা রিপোর্ট দাখিল করবেন। এই যে ইন্টারপ্রিটেশনের জায়গাগুলোতে ওনারা এই সহজ জিনিসগুলোকে বারবার জটিল করেন। এই গ্রামের অশিক্ষিত মানুষগুলো এদেরকে মনে করেন যে এরা কিছুই বোঝে না, এদের ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে এরা এই জিনিসগুলো ইন্টারপ্রেট করতে পারবে না। এই জায়গাটা থেকে বোধহয় মানে এক ধরনের জটিলতাগুলো ওনারা ইচ্ছাকৃতভাবে তৈরি করেন। তারপরে যেটা হচ্ছে দেখবেন ঘটনার 11 দিন পরে স্বপন মুর্মু নামে একজনকে দিয়ে পুলিশ একটা মামলা করেছে, যেটা এই আন্দোলন বা ভূমির অধিকার নিয়ে যারা দীর্ঘদিন ধরে কথা বলছেন তাদের পরিচিত কেউ নন, বা তাদের এই আন্দোলনের সাথে শরিকও কেউ নন। মজার ব্যাপার হচ্ছে গতকালকে রাত্রে এই আন্দোলনের সাথে আদিবাসীদের সাথে বাঙালিরাও তো অনেকেই ছিলেন জড়িত, বাঙালি 3 জন গ্রেফতার হয়েছেন সে মামলা, অর্থাৎ তাদের উপর হামলা করার কারণে তারা গ্রেফতার হচ্ছেন, বলা হচ্ছে মামলাটা তাদের তরফ থেকে করা। এগুলো চলতে থাকলে তো আসলে বুঝতে হবে যে এখনো আসলে তারা যারা এই ফৌজদারি অপরাধগুলোর সাথে জড়িত ছিলেন তারা তো কোনোভাবেই রাষ্ট্রযন্ত্র, এই আইন, আমরা যেগুলোকে বারবার বলছি, বারবার ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করছি। আমি তো প্রফেশনালি আইনজীবী হিসেবে আমার তো একটা রেসপন্সিবিলিটিও আছে, আমার তো প্রফেশনাল ওথ আছে যে এই ব্যবস্থাগুলোকে সবসময় ঊর্ধ্বে তুলে ধরবো, আমি তো এর বাইরে গিয়ে কথা বলার সুযোগ নেই। সেই জায়গায় যাদের এই আইনগুলো প্রয়োগ করার কথা, যাদের এগুলো মান্য করে চলার কথা, কনস্টিটিউশন যাদেরকে ম্যান্ডেটটা দিয়েছে কিভাবে তারা কাজ করবে, কিভাবে তাদের পরিচালন পদ্ধতিগুলো চলবে, সেগুলো তারা মোটেও মানছেন বলে মনে হচ্ছে না। এই যে এক ধরনের লুকোচুরি খেলা, কোর্টের স্পেসিফিক অর্ডার আছে, সেই জায়গাতে ওনারা নিজেদের মতো করে লটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করছেন, অর্ডারগুলোকে ইন্টারপ্রেট করার চেষ্টা করছেন। আমি মনে করি এখানে খুব শক্তভাবে অবস্থান আমাদের নেওয়া উচিত, সরকারের তরফ থেকেও, বিচার বিভাগের তরফ থেকেও। জ্যোতির্ময়, আমরা একটু বগুড়াতে যাব। সুভাষচন্দ্র হেমব্রম আছে আমাদের সঙ্গে, আমরা একটু তার কাছ থেকে অভিজ্ঞতা জানতে চাইবো যে সেখানে কি পরিস্থিতি এবং সর্বশেষ কি অবস্থা আছে। সুভাষ, আপনাকে স্বাগত। আমরা একটু জানতে চাই যে গাইবান্ধায় আসলে
সর্বশেষ কি পরিস্থিতি এবং এখানে এখন যারা সাঁওতালরা আছেন তাদের সর্বশেষ কি অবস্থা, তারা প্রশাসনের মানুষজন বা তাদের সঙ্গে কি ধরনের আচরণ করছে? ধন্যবাদ জানাই আপনাকে। আসলে তারা এখনও, আমি আজকে সন্ধ্যাও সেখান থেকে ফিরেছি, তারা খুবই মানবেতর জীবনযাপন করছে। তারা এখনও খোলা আকাশের নিচে বসবাস করছে। আমি আজকে সন্ধ্যায় যখন আসি সেখান থেকে ফিরে তাদেরকে দেখছিলাম যে কলার পাতা কেটে নিয়ে আসে তাদের বাড়িগুলোতে ছাউনি দিচ্ছে, তারা যেন অন্তত কুয়াশা থেকে এবং তারা যেন ঠান্ডা যেটা হচ্ছে ঠান্ডা থেকে যেন একটু তারা রেহাই পায়। এবং তারা শুধুমাত্র সেখানে রাত্রে খাচ্ছে এবং অন্যান্য সকাল এবং যে দুপুরে তাদের কিন্তু সেখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। সেখানে একটি সংস্থা রয়েছে, এই শুক্রবার পর্যন্ত আমি জেনেছি তাদেরকে প্রতিদিন রাত্রে খাবার ব্যবস্থা করতেছে এবং এখন পর্যন্ত তাদের কাছে পোশাক আশাক নেই যথেষ্ট পরিমাণে। তাদেরকে ঠান্ডায় তারা মানবেতর জীবনযাপন করছে এবং এখনও চারিদিকে আতঙ্ক বিরাজ করছে। আমি সেখানে অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন কেউ যদি এখন এদিকে আসছে যারা দল বেঁধে, তারা মনে করছে যে আবার হয়তো এখনই হামলা হলো। কেউ যদি লাঠি সোটা নিয়ে আসছে, তারা নিজেদেরকে প্রোটেক্ট রাখার জন্য সবসময় তারা একত্রিতভাবে থাকার চেষ্টা করছে এবং তারা এখনও বাগদা বাজার বলেন, কাটার মোড় বলেন, তারা এখনও কোথাও স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। সুভাষ, সেখানে পুলিশের উপস্থিতি কেমন আছে? কারণ প্রশাসন থেকে বলা হয়েছিল যে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আচ্ছা, সেই মাদারপুর এবং জয়পুরে আমি গত 2 রাত্রি অবস্থান করেছিলাম। আজকে সন্ধ্যায় সেখান থেকে এসেছি। সেইখানে এখন পর্যন্ত আমি 2 দিনে কোনো পুলিশ দেখতে পাইনি। যে পুলিশগুলো রয়েছে সেই পুলিশগুলো যেখানে তাদের বাড়ি ছিল পূর্বে সেই ফার্মের ভিতরে, তারা সেখানে অবস্থান করছে এবং রাত্রে সেখানে বিজিবি অবস্থান করছে আমি শুনেছি। তারা যে বড় বড় যে লাইটগুলো রয়েছে বর্ডারে ব্যবহৃত হয়, যে অনেক দূর থেকে লাইট মেরে সেই তারা বর্ডারে যেখানে কাঁটাতারের বেড়া দিয়েছে সেই বেড়ার দিকে নজর রাখছে সবসময় পুলিশ এবং বিজিবি। সুভাষ, এই কাঁটাতারটা দিয়েছে কারা? মিল কর্তৃপক্ষ নাকি অন্য কেউ? না, এটা মিল কর্তৃপক্ষই দিচ্ছে কাঁটাতারের বেড়াগুলো এবং তারা খুব দ্রুত গতিতে সেই কাঁটাতারের বেড়াগুলো দিচ্ছে। তারা, আমরা যখন সেখানে গিয়েছি তারা কিন্তু রাস্তার ধারে কাঁটাতারের বেড়াগুলো দিচ্ছে না, যেটি আপনি ঘোড়াঘাট বা ঢাকা, দিনাজপুর ঢাকা যে রাস্তাটি রয়েছে সেখানে বেড়াটি দিচ্ছে না। সেই জয়পুর এবং মাদারপুরের যে এলাকাগুলো রয়েছে, যে আদিবাসী পল্লীগুলো, সেইখানেই দিচ্ছে। তাহলে তো এখানে বোঝাই যায় তারা আদিবাসীদেরকে সেখানে নিজ দেশে পরবাসী করে বসবাস করার জন্য, তাদের যে জমির অধিকার সেই জমির অধিকার থেকে বঞ্চিত করার জন্যই আসলে তাদের যে দিকটা, যেখানে মাদারপুর এবং জয়পুর গ্রাম, সেই গ্রামেই বেশি করে ঘন ঘন করে তারা পোল দিয়ে, সেই মানে সিমেন্টের পোল দিয়ে তারা চেষ্টা করছে খুব দ্রুত গতিতে যেন কাজটা শেষ করে সেই জমিগুলোতে যেন কেউ যেন নামতে না পারে। সুভাষ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে একটু জানতে চাইবো যে যখন হামলা হলো তার আগে প্রশাসনের মানুষজন ওইখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেছিল কিনা, নাকি অতর্কিতেই এই হামলাটি হয়েছে, পুরো পরিস্থিতিটা আমরা একটু জানতে চাইবো। তবে একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসবো। আজকে বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। আজকের বাংলাদেশ বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা আবার একটু চলে যাব বগুড়াতে, সেখানে আছে সুভাষ। যেটি জানতে চাচ্ছিলাম সুভাষ, যে হামলার সময় বা তার আগে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছিল কিনা? না, আসলে তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। আমার মনে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ হয়নি। যোগাযোগ হলে নিশ্চয়ই তারা সেখানে অপেক্ষা করতো না তারা তাদের মার খাওয়ার জন্য বা টিয়ারশেল খাওয়ার জন্য। একটু বলবেন যে 6 তারিখে আসলে পুরো ঘটনাটি কিভাবে হয়েছে এবং সেখানে প্রশাসনের কারা কারা উপস্থিত ছিলেন?
আচ্ছা, সেই দিন যদিও আমি নিজে উপস্থিত ছিলাম না, পরবর্তীতে শুনেছি সেখানে একটি যৌথ বাহিনীর অভিযান হয়েছে, সেখানে পুলিশ ছিল এবং র্যাব ছিল। আমি যতটুকু সেখান থেকে পরবর্তীতে খবর নিয়ে জেনেছি, তারা এলোপাথারিভাবে সেখানে গুলি করতে করতে ঢুকেছে তাদেরকে উচ্ছেদের জন্য। তারা এবং উচ্ছেদ করেছে, এবং সেখানে আমরা যখন পরবর্তী কয়েকদিন পরে সেখানে গিয়েছিলাম, তারা বলেছে সেটি ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকেও হার মানিয়েছে এবং এত গোলাগুলি হয়েছে, এবং সেখানে অনেক মানুষ এখনও হতাহত হয়ে তারা হাসপাতালেও অনেকে ভর্তি হতে পারেনি। কারণ হাসপাতালে ভর্তি হলেও সেখানে তাদেরকে নাম দিয়ে তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং বিভিন্ন মামলায় তাদেরকে দেওয়া হচ্ছে। সুভাষ, একটু যে এই যে ভূমি নিয়ে যে বিরোধটা, সেই বিরোধটা নিয়ে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন এবং এই ক্ষেত্রে আপনাদের মূল দাবিটা কি সরকারের কাছে? সরকারের কাছে আমাদের যে মূল দাবি সেটি হচ্ছে, এই যে সম্পত্তিটা রয়েছে ১৮০০ একর, সেই ১৮০০ একরটাই সেই চুক্তি অনুযায়ী আদিবাসীরা পায়। সেখানে ৯০ ভাগেরও বেশি আদিবাসীদের জমি রয়েছে। সেই আদিবাসীদের জমিতেই আদিবাসীদেরকে চাষবাসের ব্যবস্থা করে দিতে হবে এবং সেখানে তাদেরকে পুনর্বাসন করতে হবে। সরকার বা রাষ্ট্র যেটি বলছে যে অন্য জায়গায় তাদেরকে পুনর্বাসন করবে, সেটি আমরা চাই না। তাদের নিজেদের জমিতে তাদেরকে ফিরিয়ে দিতে হবে তাদের বাপদাদার সম্পত্তি। সুভাষ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্যার বলতে চাচ্ছিলাম, হ্যাঁ জি জি স্যার। সুভাষবাবু যে কথাটা বললেন সেই কথার সূত্র ধরে আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার প্রশ্ন এবং সুভাষবাবুর জবাব থেকে, সেটা হচ্ছে যে আদিবাসীরা অর্থাৎ এই সাঁওতালরা ওখানে কিভাবে যে বসতি আবার নতুন করে বসতি কাটলো 2014 বা 15 সাল থেকে, সেইটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে কারণ তারা তো কারো সাহায্যে গিয়েছে, কারো সহায়তা গেছে। তারা এত দুর্বল মানুষ, তারা ওখানে যে একটা মিল কর্তৃপক্ষ যে জমিটা নিয়েছে, সেই জমিটাতে তারা জোর করে যে উঠতে পারে না, কারো সমর্থন ছিল। তো সেই সমর্থন যখন উইথড্র করা হলো, উইথড্র করা না শুধু, সমর্থনটা যখন মানে উল্টোভাবে আসতে লাগলো আর কি, সমর্থনের জায়গায় যখন বাধা, রিভার্স অ্যাকশন তারা নিতে লাগলো, ঠিক ওই সময়টা এদেরকে যে উচ্ছেদ করা হলো, এই উচ্ছেদ যে প্রক্রিয়াতে হয়েছে, সেই প্রক্রিয়াটা একটা সম্পূর্ণভাবে আইনের ব্যত্যয় ঘটেছে। কোনো ওই লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের এমন কোনো ক্ষমতা নেই যে ক্ষমতার বলে তারা ওই জমিটা থেকে তাদেরকে উচ্ছেদ করতে পারে। এর জন্য আদালতের আদেশ লাগবে। এখানে ওসির পক্ষে বা স্থানীয় জনপ্রতিনিধি বলেন তাদের পক্ষে, এদের পক্ষে এইভাবে করাটা এটা আইন বহির্ভূত কাজ হয়েছে, এটা বেআইনি হয়েছে। অতএব এইটা একটা বড় ধরনের অপরাধ তারা করেছে, যে তারা অন্যায়ভাবে ওইখানে ঢুকে তাদেরকে বিতাড়িত করেছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। এটা একটা কথা। দ্বিতীয়ত আরেকটা কথা সে বলল, সুভাষবাবু বলল, সেটার সূত্র ধরে আমি বলবো যে আমাদের এই যে দেখেন আগে একটা সিস্টেম ছিল, এটা এই 1958-এর দিকে ইপিআইডিসি তখন এই জমিটা অ্যাকোয়ার করেছিল। তখন একটা সিস্টেম ছিল যে জমি যখন চাইতে হবে, এটা নাম মাত্র মূল্যে একটা কম্পোজিশন দিয়ে জমি পাওয়া যায়। একটা অর্গানাইজেশন প্রচুর জমি চাইতো, কিন্তু পরবর্তীকালে কিন্তু সরকার থেকে নির্দেশ আসছে যে আমাদের অপটিমাম ইউটিলাইজেশন অফ ল্যান্ডের জন্য আমাদের মানুষ এত বেড়েছে, জমি এত কম, অথবা আমরা যে যত জমি চাইবে, যে আরবি রিকোয়ারিং করে, তাকে আমরা তত জমি দিতে পারি না। উপরন্তু আমি মনে করি যে 1800 একর জমি, ইটস এ হিউজ ল্যান্ড। এই সুগার মিলের জন্য, আমি জানি না, আমার কোনো স্টাডিতে ব্যাপারে নেই, এই সুগার মিলের জন্য এই 1800 একর জমির আদৌ প্রয়োজন আছে কিনা, যেখানে আমার দেশের মানুষ থাকতে জমি পাচ্ছে না, যেখানে সাঁওতালরা তাদের নিজের জমি থেকে বিতাড়িত হয়েছে, এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেখানে আমি এরকম রাজকীয়ভাবে রাখবো, আমি আরেকজনের কাছে লিজ দিব, প্রভাবশালী একজনের কাছে লিজ দেবো, এবং সেই লিজে সাঁওতালদের কোনো লেসি হিসেবে কোনো অংশীদারিত্ব থাকবে না, এটা হতে পারে না। এটা কোনো আইনের শাসন যেখানে থাকে সেখানে এটা হতে পারে না। অতএব আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে যে 1800 একর জমির আমাদের আদৌ প্রয়োজন আছে কিনা। যদি না থাকে, যেটুকুন জমি আমাদের প্রয়োজন আছে সুগার মিল চালানোর জন্য, ডেফিনেটলি মিলটা আমরা চালিয়ে রাখতে চাই, সেই জমিটুকুনি আমরা নেব। বাকি জমিগুলো জমির প্রকৃত মালিক যারা, সেটা সাঁওতাল হোক বা বাঙালি হোক, যেই হোক না কেন, তাদের জমি তাদের কাছে ফেরত দিতে হবে, এন্ড দ্যাট ইজ দি স্পিরিট অফ দ্য ল। জি স্যার, এই ক্ষেত্রে মডালিটিটা তো চেঞ্জ হবে, কারণ 60-এর দশকে যখন হয়েছে তখন হয়তো মানুষের পক্ষে ইনভেস্ট করে আখ চাষ করার মতোই সিচুয়েশন ছিল না বাংলাদেশের অনেক চাষির। এখনকার চাষি সেরকম না, ফলে নানানভাবে সরকারের দিক থেকেও কিন্তু প্রণোদনা দেয়া হচ্ছে, বীজ দেয়া হচ্ছে, ফলে তাদের শ্রম আছে। জমি যদি
পাওয়া যায় তাহলে তারা এটা করে খেতে পারে, ফলে সেটা করার না, আসলে আপনি উদ্যোগ খুব একটা নেওয়াই ভালো কথা উচিত। বলেছেন, আপনি খুব একটা চমৎকার কথা বলেছেন। এটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আচ্ছা আমাকে কেন এখন সব আউটসোর্সিং এর যুগ আসছে, আমাকে কেন এখানে নিজেকে চাষাবাদ করতে হবে? আমি মিল কর্তৃপক্ষ, আমাদের ব্যস্ত জ্যোতির্ময় একটা কথা বলেছে, মিল কর্তৃপক্ষকে কিন্তু আমরা বারবার করে আমরা অ্যাভয়েড করে যাচ্ছি, কিন্তু এখানে মেইন রোলটা এই সমস্ত গন্ডগোলের মূল হচ্ছে মিল কর্তৃপক্ষ। তারাই এদেরকে সবাইকে স্থানীয় প্রশাসন যা বলে সবাইকে তারা কনভিন্স করেছে যে সরকারের নাম বিক্রি করে আর কি, যে আমরা সরকারি প্রতিষ্ঠান। আমার বক্তব্য হচ্ছে যে এই জমিটা আমি এতগুলো জমি আমি কেন রাখতে যাচ্ছি আর কি, আমার এই জমিটা যদি লিজ দিতে হয় তাহলে আমি তো একটা কাজ করতে পারি, আমি জমিটা ছেড়ে দিতে পারি, ছেড়ে দিয়ে তাদের কাছে আমি যেটা কথা আপনি বললেন প্রণোদনা দিতে পারি, এই প্রণোদনা দিয়ে তারা আখ চাষ করবে, আখ চাষ করে তারা আমার মিলকে সাপ্লাই করবে। লেট আস গো ইন আউটসোর্সিং সিস্টেম। আমাকে নিজের কাছে জমি রেখে আমি একবার আখ চাষ করবো, আমি মাছের চাষ করব, আমি ধানের চাষ করব, কেন আমি করতে যাবো? যার জমি তাকে দেই, তাকেই আমি প্রণোদনা দিলে সে ডেফিনেটলি আমাকে আখ দিয়ে সাহায্য করবে, কারণ সে যদি তার প্রফিট দেখে, বেনিফিট পায়, তাহলে সে ডেফিনেটলি আমাকে দেবে আখ। এইখানটা একটু সুভাষের সাপ্লিমেন্ট করতে চাইছি। বক্তব্যটা যদি খেয়াল করেন, উনি কিন্তু বলছেন না যে আমার জমি আমাকে ফেরত দেন, আমাকে এখানে কাজ করার সুযোগ দেন। না, আমি সেটা শুধু কিন্তু কাজ করার মানে সুযোগ না, এইটা বোধহয় একটু অন্যভাবে আমি বোঝাচ্ছি। স্যার যেটা বললেন প্রথমে ওখানে একটু সাপ্লিমেন্ট করি। স্যার হয়তো জানেন যে এই যে রংপুর চিনিকল বলছে, আমরা নামে এখনো রংপুর বলছি, কারণ তখনও গাইবান্ধা ডিস্ট্রিক্ট ছিল না সেই সময়ে, রংপুরের আন্ডারে ছিল বলে রংপুর চিনিকল। রংপুর চিনিকলের পাশাপাশি কিন্তু দুটো সাকসেসফুল চিনিকল আছে, সেতাবগঞ্জে একটি, জয়পুরহাটে একটি। তাদেরকে কোনো জমি আছে এরকম প্রোটেক্টেড ল্যান্ড আছে যেখানে যে সুগার ক্যান ফার্ম এস্টাবলিশ করা হয়েছে, তারপরে এগুলো চলছে, সেখানে রেগুলার প্রোডাকশনও আছে, কিন্তু সবসময় বন্ধ ছিল, কিন্তু লসে রান করতো এই রংপুর চিনিকল। যাদের জমি নেই তারা সাকসেসফুলি চলেছে। সেতাবগঞ্জের আপনি চিনি কর্পোরেশন, খাদ্য চিনি কর্পোরেশনের ওয়েবসাইটে ঢোকেন, তাদের বাৎসরিক যে কি টার্নওভার আছে, কি প্রোডাকশন তারা গেছে, সেই সমস্ত হিসেবপত্র আপনি পাবেন। হোয়ারেস রংপুর চিনিকলের কোনো ইনফরমেশনই নেই। তাদের অধীনে এই 1842 একর 1962 সন থেকে সেটি চলতে পারেনি ঠিকমতো, না পাকিস্তান আমলে চলেছে, না বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে চলেছে। সেতাবগঞ্জ, জয়পুরহাটের যে দুটো চিনিকল, তারা তো ঠিকমতোই চলছে, সেখানে তারা কিভাবে চলছে? স্যার যেটা বলেছেন বা আপনি যেটা বলেছেন যে সরকার বীজ দিচ্ছে, সমবায় করছে, প্রণোদনা দিচ্ছে, আমার যদি ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ হয়, ইন্ডাস্ট্রি যদি প্রফিটেবল হয়, আমার তো প্রোটেক্টেড ইন্ডাস্ট্রি করার প্রয়োজন নেই। এখন যে কনসেপ্টটা স্বাধীনতার পরে ছিল, আমাদের যেটা 72-এ ভাবতে হয়েছে, 73-এ যেটা ভাবতে হয়েছে যে আমাকে প্রোটেক্টেড ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে, কেউ হয়তো চিনি উৎপাদনের জন্য ইক্ষু চাষের জন্য এগিয়ে আসবে না, কিন্তু এখন তো ব্যাপারটা সেরকম নয়। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে আমি আমার চিনি শিল্পটাকে লাভজনক করতে পারি, উৎপাদনটাকে লাভজনক করতে পারি, তাহলে তো এখানে মানুষ নিজেদের জমিতে অন্য ফসল বাদ দিয়ে তারা নিজেরাই চিনি চাষ করবে। আমি সাবসিডি দিচ্ছি, আমরা 4 গুণ উৎপাদন বাড়িয়েছি স্বাধীনতার পরে, এক্স্যাক্টলি, যে কোনো ফুডে, যে কোনোটাতে আমরা 4 গুণ, এবং সেটার কোনোটাই কিন্তু সরকার উৎপাদন করে না, Exactly, সাধারণ মানুষ মানুষ। করে। এটা কিন্তু সরকার এখানে একটা বড় অনুঘটক হিসেবে কাজ করছে, ভালো Exactly. বীজ আনছে, অ্যাক্সেস Exactly. টু Fertilizer ফান্ডের ব্যাপারে অনেক দিচ্ছে, ধরনের কাজ করছে, fund দিচ্ছে, সেগুলো ঠিক ব্যাংকের আছে। থেকে কিন্তু loan এই যে দিচ্ছে। এগুলো ফেইল স্টোরি, চিনি শিল্পর ক্ষেত্রে আমরা মনে হয় যে এখনো একটা ফেইলিং স্টোরি, যেহেতু এদের জমি আছে, ফলে এই যে সমস্যাগুলি কিন্তু জমিকে জ্যোতির্ময়। আমরা একটা বিরতিতে যাব, কিন্তু ফিরে এসে আপনার কাছ থেকে জানতে চাইবো যে শুধুমাত্র এইখানে না, সারা বাংলাদেশেই যত ধরনের বিরোধ আছে, আমরা স্ট্যাটিস্টিক্যালি জানি যে 80%-এরও বেশি আসলে সব বিরোধীর উৎপত্তি হচ্ছে ভূমি থেকে। ফলে ভূমির এই বিষয়টিতে, এবং সেখানে আমরা দেখি যে ভূমির যে নিয়ন্ত্রক অর্থাৎ সরকার, তাদের অনেক বেশি দায়িত্বহীনতা আছে, এবং সেই ভূমি যদি সরকারের নিজের নামে হয় তাহলে সেটার আসলে কেউই মালিক থাকে না বলে আমরা দেখতে পারি বিভিন্ন সময়। আমরা একটু ভূমি নিয়ে সংকটটা গাইবান্ধার আলোকে একটু দেখার চেষ্টা করব। আপনার কাছে নিশ্চয়ই আরো তথ্য আছে এটা কিভাবে আরো বড় হয়েছে। একটা বিরতির পর ফিরছি। আজকে বাংলাদেশের নিচে একটা বিরতি। পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যদি এই যে জমির বিষয়টা, ভূমি নিয়ে, আসলে এটা এইখানে যেমন সত্য, সারা বাংলাদেশে কিন্তু যত ধরনের বিরোধ আমরা দেখি, সেখানে শেষ পর্যন্ত জমি সবচেয়ে বেশি থাকে। তো সাঁওতালদের এইখানে সমস্যাটা কি? আপনি তো অনেকদিন যাবতই তাদের সঙ্গে, বিশেষ করে মামলা মোকদ্দমা যেটা হচ্ছে, আপনি তাদের পাশে থাকছেন, একটু যদি আমাদেরকে ঐতিহাসিকভাবেই বলেন যে সমস্যাটা কোথায়। আমি যদি খুব সংক্ষেপে এভাবে বলি যে 1962 সনে যে লিজ চুক্তিটা হয়েছিল পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের সাথে, সেই লিজ চুক্তির অধীনে এই জমিগুলো কিন্তু হুকুম দখল করা হয়, অধিগ্রহণ নয়। কিন্তু
এবং সেই লিজ চুক্তির প্রথম পাতাতেই উল্লেখ আছে এটা করা হয়েছিল ইমার্জেন্সি রেকুজিশন অফ প্রপার্টি অ্যাক্ট 1948 রেকুজিশনের অধীনে এই ভূমিগুলো নেওয়া হয়। এবং এখানে 3 নম্বর প্যারাগ্রাফটা খুব জরুরি বোঝার জন্য। 3 নম্বর কন্ডিশন যেটা লিজ চুক্তির, সেখানে বলা ছিল যে যতদিন পর্যন্ত তাদের এই লিজ চুক্তিটা বলবৎ থাকবে ততদিন পর্যন্ত তারা জমির কোনো রকমের প্রকৃতি পরিবর্তন করতে পারবে না। আপনি খেয়াল করুন জমির প্রকৃতি কেন পরিবর্তন করতে পারবে না কথাটা থাকছে সেখানে, ইন্টেনশনটা কি। যদি আমাকে ফেরত দিতে হয়, আপনি যদি জমির সীমানা নির্ধারণ করার যে আইলগুলো থাকে আইলগুলো যদি নষ্ট করেন, ধানি জমি বা যেখানে ফসল হয় সেখানে আপনি পুকুর করে ফেলেন, তাহলে এই জিনিসগুলো তো আপনার ফেরত দেওয়া যাচ্ছে না, কারণ হুকুম দখলে হচ্ছে আপনার বাধ্যবাধকতা থাকে জমিগুলো আপনি ফেরত দেবেন। এবার এই 5 নম্বর একটা শর্তের কথা আমরা বিভিন্ন সময় এখানে বলছি এবং এই চুক্তিতে পরিষ্কারভাবে বলা আছে যে এখানে কোথাও কোথাও একটা শব্দ ব্যবহার করা হয়েছে অ্যাকুইজিশন। অনেকেই ব্যাখ্যা করতে গিয়ে ভুল বুঝছেন যে এটা বোধহয় অ্যাকোয়ারি করা হয়েছিল, যেখানে লিজ চুক্তির প্রথম পাতাতেই পরিষ্কার বলা আছে যে 1948 সনের রেকুজিশনের যে আইনটা সেটাতে করা হয়েছে, ওই অ্যাকুইজিশনটা সম্পদ অর্জনের শাব্দিক অর্থে ব্যবহার করা হয়েছে অ্যাকুইজিশনের আইনে, এটা মোটেও অ্যাকোয়ার করা হয়নি, এটা রেকুজিশন। ওই 5 নম্বর প্যারাগ্রাফের শেষ লাইনটা যদি আপনি বোঝেন, সেখানে যে লেখা আছে পরিষ্কারভাবে যে যদি এটা চিনি উৎপাদনের জন্য ব্যবহার না হয়, জমিটি সরকার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট কি করবে, রিলিজ এন্ড রিস্টোর করবে। আন্ডার হোয়াট? আন্ডার সেকশন 8 অফ দ্য অ্যাক্ট। এখন আন্ডার সেকশন 8টা আমার চোখের সামনেই আছে, আমি যদি খুব দ্রুত একটু পড়ে শোনাই। রিলিজ ফ্রম রেকুজিশন, সেকশন 8টা বলছে where any requisition property is to be released from requisition, the deputy commissioner may restore it to the persons from whom the property was requisitioned or to his successor in interest or to such other persons as may appear to the deputy commissioner to be entitled to such restoration. তার মানে বিষয়টা পরিষ্কার যে ওখানে 5 নম্বর সূত্রে বলা আছে যে এই সেকশন 8 অনুযায়ী রিলিজ এবং রেস্টোরেশনের প্রশ্ন আসছে। ডিসি সাহেব কাকে রেস্টোর করবেন? যার কাছ থেকে নিয়েছিলেন, তিনি না থাকলে তার উত্তরাধিকারীর কাছে, বা এমন কোনো ব্যক্তি যাকে মনে হবে যে তিনি এই জমিটা ফেরত পাওয়ার জন্য যোগ্য, তাকে তিনি ফেরত দিতে পারবেন। এই যে রেকুজিশন আর একুজিশনের মধ্যে যে পার্থক্যগুলো আছে আইনের মধ্যে, এটাকেই সবাই গুলিয়ে ফেলছেন এবং ব্যাখ্যাগুলো। আমার মনে হয় ভূমিতে না বুঝলেও আমরা কিন্তু গাড়িতে একুইজিশনটা খুব ভালো মতো বুঝি যে পুলিশ এটা নিয়ে গিয়ে আবার ফেরত দিতে হবে। পুলিশ সপ্তাহ বা যে কোনো তাদের প্রয়োজনীয় কাজের জন্য তারা বিশেষত পিকআপ যাদের আছে, মাইক্রোবাস যাদের আছে, সেগুলো কিন্তু সিটির মধ্যে আমরা বিভিন্ন সময়ে রেকুজিশন হতে দেখি। তো গাড়িটা রেকুজিশনে নিয়ে যাওয়া মানে তো আর গাড়ি পুলিশের হয়ে যাচ্ছে না, পুলিশ তাদের নির্দিষ্ট কাজ শেষ করে তারা ফেরত দেন। এখন পুলিশ সেটা নিয়ে যায় কি কারণে? পুলিশ রেকুজিশন করার অধিকারগুলো কোথায় পায়? ডিএমপি অ্যাক্টের মধ্যেই আছে। যেহেতু পরিবহনের স্বল্পতা থাকে বা ইমার্জেন্সিগুলো মিট করার জন্য সেই পরিমাণ পরিবহন তাদেরকে দেওয়া হয় না বা থাকে না, বা সেই সামর্থ্য হয়তো আমাদের নেই, সে কারণে ওই বিশেষ প্রয়োজনগুলো মেটানোর জন্য কিন্তু এগুলো নেওয়া হবে এবং আইন দ্বারাই স্বীকৃত। সেই গাড়িগুলো তো আবার মালিকরা ফেরত পান। একটা সেটা 1 মাস হোক, 2 মাস হোক বা 6 মাসের জন্য যদি তারা নেন, সেই গাড়িগুলো তো ফেরত পান। এভাবেও যদি আমরা বিষয়টা বুঝি, এখন দেখা যাচ্ছে ওই এখানে শুধু আমরা আদিবাসীদের, সাঁওতালদের কথা বলছি, এখানে আসলে বাঙালি জনগোষ্ঠীও সমানভাবে ওতপ্রোতভাবে এই আন্দোলনটা করেছে। কারণ আমরা জানি যে এখানে কেউ বলছেন 3টি, কেউ বলছেন 5টি বাঙালি গ্রামও ছিল এবং 15টি সাঁওতালদের গ্রাম। এই গ্রামগুলো যখন উচ্ছেদ করা হয়, আরেকটা জিনিস এখানে কনফিউশন হচ্ছে, সবাই বলছেন যে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে জমিগুলো নিয়ে নেওয়া হয়েছে, এটা তো ফেরত দেওয়ার প্রশ্ন আসে না। জমির ক্ষতিপূরণ আসলে তাদেরকে দেয়া হয়নি, এই জমিগুলোতে তো বসত বাড়ি ছিল, গ্রাম বলছে কিন্তু কথাটা, এগুলো ফাঁকা মাঠ বা চাষের জমি নিয়েছে সেটা কিন্তু কেউ বলছে না। শুরু থেকে আমরা বলছি গ্রাম, গ্রাম মানে সেখানে বাড়ি ছিল, গাছপালা ছিল, তাদের অন্যান্য সম্পদগুলো ছিল, সেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া হয়েছে, জমির ক্ষতিপূরণ কিন্তু না। অর্থাৎ অধিগ্রহণে যেটা হয় যে জমির ক্ষতিপূরণ দিয়ে সেটা ব্যক্তির মালিকানা থেকে সমষ্টির মালিকানায় চলে যাচ্ছে। এই সরকার যেটা বলছে, সরকারের ব্যাপারটা বোঝার ব্যাপার আছে। সরকার মানে হচ্ছে ব্যক্তি থেকে আপনি সমষ্টির ব্যবহারের জন্য জনস্বার্থে, শব্দটা জনস্বার্থে। একুজিশনের সেটা এখন পর্যন্ত যে ভ্যালিড আইনটা আছে 1982 যে অর্ডিন্যান্সটা আছে, সেটা তো আপনি দেখবেন হচ্ছে মূলত জনস্বার্থ ব্যাপারটা আছে, যে কারণে ব্যক্তি থেকে সমষ্টিতে চলে যায়। তো এখন এটা কিন্তু ব্যক্তি থেকে সমষ্টিতে যায়নি, ব্যক্তির কাছ থেকে সমষ্টির কাছে নিয়ে গেছেন সার্টেন পিরিয়ডের জন্য। এই প্রয়োজনটা শেষ হলে আপনি আবার তাদেরকে ফেরত দেবেন। রেকুজিশনের মূল স্পিরিটটা হচ্ছে এই জায়গায়। এই আইনটাকে, স্পেসিফিক আইনটাকে যদি আমরা পাশ কাটিয়েও যদি একটু অন্যভাবে চিন্তা করি, যে ভূমি আইনটা এর পরিবর্তনগুলো হতে হতে বর্তমানে ভূমি আইনের কনসেপ্টটা কোন জায়গায় এসছে, আপনি দেখবেন আমরা 1950 সনের যে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন যেটা আছে, সেটাকে আমরা এখনো পর্যন্ত ভূমির আইনের ক্ষেত্রে মনে করছি যে সবচাইতে প্রামাণ্য, সবচাইতে শক্ত একটা আইন, যেখানে অনেক কিছু বিষয় এখানে বলা আছে। আমি যদি শুরুতেই বলে থাকি, যেটার কারণে বোধহয় ডিনায়ালটা আসছে, যে
62 সনে 15টি সাঁওতাল পল্লী থেকে গ্রাম উচ্ছেদ করে তাদের জমিগুলো নেওয়া হয়েছে। তাহলে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন যে 1950 সনে যে 97 ধারাতে তো পরিষ্কার বলাই আছে যে আপনি তাদের জমিগুলোকে ইনএলিয়েশন করতে পারবেন না ডিসি সাহেবের পারমিশন ছাড়া, এবং কতগুলো ক্রাইটেরিয়া সেট করে দেওয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে না পড়লে তাদের সম্পত্তি আপনি হস্তান্তর করারও আইন নেই। এখনো পর্যন্ত 97 ধারা কিন্তু প্রযোজ্য। আদিবাসীদের অন্যান্য জায়গায় কিন্তু দেখবেন 3 পার্বত্য জেলাতে তারা কিন্তু চাইলেই তাদের সম্পত্তি বিক্রি করতে পারেন না ওই 97 ধারার কারণেই। কিন্তু এর পরের থেকে যে ডেভেলপমেন্টগুলো এসছে ভূমি আইনে, সেগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, 1976 সনে আমাদের একটা কিন্তু নতুন আইন এসেছে, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স অর্ডিন্যান্স 1976। এইটাতে আপনি দেখবেন যে ভূমির যে মালিকানার যে প্রশ্নটা সেটা কিন্তু পুরোটাই উল্টে গেছে, এবং ওইটার রিফ্লেকশন আছে হচ্ছে আমাদের এই কনস্টিটিউশনাল প্রভিশনসগুলোতে। আপনি দেখবেন আমাদের এখানে বলে দিচ্ছে, সংবিধান বলছে যে এই প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কিন্তু জনগণ। তাহলে আমরা আগে যে টেনেন্সির ব্যাপারটা ছিল, এখন কিন্তু আমরা টেনেন্ট না, সরকারের প্রজা না ভূমির ক্ষেত্রে। যখন আপনি ট্যাক্স দিতেন, ভূমির ট্যাক্স যখন দেওয়া শুরু করেছেন, রেন্ট নয়, কিন্তু আগে আমরা রেন্ট দিতাম, কিন্তু 76 সনের যে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স শব্দটা ট্যাক্স না, অনলি ফর ডেভেলপমেন্ট, তারা কোনো ট্যাক্সই দিচ্ছে না, ট্যাক্স ডেভেলপমেন্টের জন্য ট্যাক্স হচ্ছে, কিন্তু আর রেন্ট দিচ্ছি না। কিন্তু আমরা আমি যদি মালিক হই, আমি তো আর প্রজা না, আমি যদি রাজার অধীনে প্রজা হওয়ার পরে বা ব্রিটিশ শাসন থেকে ভূমি ব্যবস্থাপনাটাকেও যদি আপনি মাথায় নিয়ে আসেন, ওরা হচ্ছেন ভূমির মালিক, আমি ব্যবহার করছি, আমি প্রজা, সেই জন্য আমি তাদেরকে রেন্ট দিচ্ছি। কিন্তু ওই 76 এর পর থেকে তার রেন্টের ব্যাপারটা থাকলো, রেন্ট মাফ করে দিয়েছে, তো এটা রেন্টের কোনো ব্যাপার নেই, আমি তো মালিক, আমি এখন ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি। এটা হচ্ছে সেলফ রেগুলেশনের প্রশ্ন, আমি আমাকে কিভাবে চালাবো, টোকেন মানি, ভেরি টোকেন মানি। এই 76 এর যে লটা আছে, ল্যান্ড ট্যাক্স অর্ডিন্যান্স 1976, এটাই কিন্তু এখনো পর্যন্ত সবচাইতে মানে সর্বশেষ আইন, এবং এটাই প্রচলিত আইন। এই অনুযায়ী আমি তার প্রজা নই। এখন যে আপনি প্রশ্নটা তুলছেন যে এই জমিগুলো সরকারের কাছে একবার চলে আসলে আর ফেরত দেওয়া যাবে না, হোয়াট ইজ দিস সরকার? এই যে কনসেপ্টটা নিয়ে যারা কথা বলছেন যে সরকারের প্রশ্ন, সরকারের জমি হয়ে যাচ্ছে, অর্থাৎ সমষ্টির জন্য চলে যাচ্ছে, এইটা বোঝাতে চাইছেন। কিন্তু আপনার এখন যদি আপনি ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টগুলোকে আপনি আরেকটু মডার্ন ভাবে একটু চিন্তা করেন যে আলটিমেটলি গোলটা কি। আমি যদি ওয়েলফেয়ার স্টেটের প্রসঙ্গটাই তুলি, যে আমাদের জনকল্যাণের কথাটাই যদি তুলি, এই বিশাল জনগোষ্ঠীটাকে তো আপনি ইগনোর করে তো শুধুমাত্র মানে একটা বক্সের ভিতরে চিন্তা করে তো আর জনকল্যাণ হবে না। ভূমি ব্যবস্থাপনার এই যে নতুন আইনগুলো এসছে, এই আঙ্গিকে আসলে আপনাকে বুঝতে হবে, এবং এই ওভারঅল হচ্ছে কনস্টিটিউশনের আলোকে বাংলাদেশে যত আইনই আছে, কনস্টিটিউশন বলে দিচ্ছে সমস্ত আইন, সেটা যদি 1940 সনের আইনও হয়, আপনাকে এখন বিচার করতে হবে এসে 72 সনের এই সংবিধান অনুযায়ী, কিন্তু যেটা আমরা 15-16 পর্যন্ত আমরা অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই কনস্টিটিউশনের আলোকে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তো কনস্টিটিউশনের স্পিরিটটা কি? কনস্টিটিউশনের স্পিরিট হচ্ছে এই দেশের সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, আমরা তো আর প্রজা থাকছি না, সেই রাজা প্রজার সম্পর্কের ভিতরে কিন্তু আমরা আর আটকে নেই। তাহলে এই সম্পত্তির মালিকানার প্রশ্ন যখন আপনি চিন্তা করবেন, আপনাকে যখন ক্ষমতা দেওয়া হচ্ছে জনগণের এই বিষয়গুলো, ওয়েলফেয়ারগুলো চিন্তা করার জন্য, সেটারও ম্যান্ডেট কিন্তু এই কনস্টিটিউশন থেকে। সো এই কনস্টিটিউশনের আলোকে আপনাকে ভাবতে হবে যে আপনি আপনার মালিকের সুবিধা দেওয়ার জন্য কি কি দিতে হবে, সেই আঙ্গিকে আপনাকে এই ল্যান্ড ম্যানেজমেন্টটাও আসলে ভাবতে হবে। এখানে মনে করি যে অনেকখানি কাজ করার সুযোগ রয়ে গেছে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ এখানে আমাদের প্রশাসনের যারা কাজ করছেন তাদেরকেও বোঝানোর বোধহয় প্রয়োজন রয়েছে, খুব বেশি প্রয়োজন। সারা দেশেই অনিয়মগুলো ঘটছে, সারা দেশে এই যে সাধারণ মানুষের সাথে প্রশাসনের যারা আছেন তাদের যে ইন্টারাকশনটা, সেটাও আমি মনে করি যে আমাদের নির্ধারণ করবে হচ্ছে এই কনস্টিটিউশন। প্রশাসনের সমস্ত ক্ষমতা তারা এক্সারসাইজ করেন, কিন্তু ম্যান্ডেটটা কিন্তু এই কনস্টিটিউশনের। এই কনস্টিটিউশন যদি তারা না বোঝেন, জনগণের অবস্থানটা যদি তারা না বোঝেন, তাহলে এই ধরনের গুলি চালানোর ঘটনা ঘটবে, জোর করে আপনি আগুন দেওয়ার ঘটনা ঘটবে, তাদেরকে অবহেলা করবেন, তাদেরকে হেয় করবেন, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বলে তাদেরকে আপনি যথোপযুক্ত নাগরিকের মর্যাদা দেবেন না, এই বিষয়গুলো তখন ঘটতে থাকবে। এই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের উত্তরণের প্রয়োজন আছে। জি, এখানে অবশ্যই প্রশাসনের প্রয়োজনটাই ওইখানে, যে যাতে ক্ষমতাসীনরা এই দুর্বলের উপরে আঘাত হানতে না পারেন। দুর্বলের কিন্তু ক্ষমতাটাই প্রশাসন, সেইটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে উল্টাটাই হয়ে যায়। সেটা আসলে সেই জন্যই আইন আদালত আছে এবং সেটা কাউন্টার করার জন্য। স্যার, আপনার কাছে একটু আসতে চাই যে এই যে পরিস্থিতিটা বললেন জ্যোতির্ময়, যে কিভাবে জমিগুলি তাদের, জি, এবং সেখানে একটা
গুরুত্বপূর্ণ। আমরা কোন সময়টা বাস করছি, যখন দেশের প্রধানমন্ত্রী বলছে যে তালিকা তৈরি করেন এই দেশে কারা গৃহহীন আছে, আমি গৃহ তৈরি করে দেব, সেরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যদি একটা প্রশাসন মাঠ পর্যায়ে এরকম ঘটনা ঘটে, তাহলে এটা মানে এটা আসলে মেলে না। আমরা কিন্তু রাষ্ট্র হিসেবে অনেক এগিয়েছি, আমাদের সেই জায়গাটায় আমাদের আয়নায় নিজেদেরও চোখ দেখা মানে মুখটা দেখা দরকার। আমার মনে হয় যে গাইবান্ধায় যারা এই কাজটি করেছেন তাদেরকে অবশ্যই এই জিনিসটির মুখোমুখি আনতে হবে, কারণ আমরা শুধুমাত্র যে আমরা অর্থনৈতিকভাবে উন্নতি হয়েছে তা না, সেটার সুফল তো পৌঁছাতে হবে। এবং প্রধানমন্ত্রীর যে নির্দেশনা সেইটার সঙ্গে এটার কোনো মিল নেই। আমরা একটু আপনার বিরতির পরে ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে মানবিক রাষ্ট্র হিসেবে, কল্যাণ রাষ্ট্রের কথা বলছিলেন জ্যোতির্ময়, মানবিক রাষ্ট্র হিসেবে তো আমাদের কিছু দায়িত্ব আছে, যে কতগুলি মানুষকে গৃহহীন করে আমরা মিষ্টি বানাতে পারবো না, সেই মিষ্টি দিয়ে আমাদের খুব বেশি মুখ মিষ্টি হবে না, আমাদেরকে এখানে অনেক দায়িত্ব নিতে হবে। একটা বিরতির পর ফিরে আসছে আজকের বাংলাদেশের নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। পার্থক্যটা কি? কাজী রিয়াজুল হক, একটু বলতে চাই আমাদের সামনে দুটো বিষয়। একটা হচ্ছে যে এক ধরনের অপরাধ যে হয়েছে সেটা তো আমরা শুধুমাত্র জ্যোতির্ময় না, আমরা বুঝতে পারছি, আপনাদের কাছেও তথ্য আছে যে এখানে ফৌজদারি অপরাধ হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ভূমিহীনদের কাছে ভূমি ফেরত দেওয়া, আমরা একটু জানি যে এখানে যারা আছেন সাঁওতাল জনগোষ্ঠী তারা ভূমিহীন, ফলে এটা সাংবিধানিক ম্যান্ডেটও আমাদের। ফলে এই দুইটা বিষয়ে আসলে কি করণীয় আছে আপনি মানবাধিকারের অভিভাবক হিসেবে? আমি প্রথমে যেটা বলবো যে প্রথমে ব্যারিস্টার জ্যোতির্ময় একটা পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন, যারা শুনেছেন তারা বুঝতে পারবেন যে আমাদের দেশের মানুষ যারা এ দেশের মালিক তাদের কতটুকু ক্ষমতা আছে, জমির উপরে কতটুকু ক্ষমতা তাদের আছে, তারা ফ্লোটিং তাদেরকে ভাবা যাবে না, ভূমিহীন তাদেরকে ভাবা যাবে না। কিন্তু বিভিন্ন কারণে, আমাদের কারণে, সামাজিক কারণে বা কিছুটা প্রাকৃতিক কারণে তারা আজকে ভূমিহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। তো আপনি যে কথাটা বললেন যে আমাদের এখানে করণীয় কি আছে, আমরা কি করতে পারি, সেটি হচ্ছে যে আরেকটা কথা উনি বলেছেন যে আর্টিকেলের একটা কনস্টিটিউশন একটা আর্টিকেল দেখিয়েছেন, আর্টিকেল 15, যেখানে বেসিক নেসেসিটিস ইনশিওর করার জন্য রাষ্ট্র একটা ব্যবস্থা করবে যাতে প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এটা যাতে দেয়া যায়। এবং আমি আরেকটু, আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান সরকার আরও এক ধাপ এগিয়ে গেছে, শুধু ব্যবস্থা করা না, বর্তমান সরকার রাইট টু ফুড, রাইট টু শেল্টার, এগুলো কিন্তু নিশ্চিত করার জন্য নিজেই উদ্যোগ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগগুলো নিয়েছেন, যেটা আপনি একটু আগে বলেছেন যে গৃহহীনকে গৃহ দেওয়ার জন্য উনি অলরেডি তালিকা করতে বলেছেন। যে উনি বলেছেন যে কোনো মানুষ গৃহহীন অবস্থায় থাকবে না। উনি 10 টাকা কেজিতে চাউল দিয়েছেন, মানে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, তাই না? একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ, প্রত্যেকটা মানুষ একটা বাড়ি থাকবে, ঘর থাকবে, মেডিকেল চিকিৎসা থাকবে, শিক্ষার ব্যবস্থা থাকবে। সেই জিনিসগুলো আমাদের জ্ঞানের অভাবের কারণে হোক বা একটা ভেস্টেড ইন্টারেস্টের গ্রুপে যারা আছে তাদের সাথে হাত মেলানোর কারণে হোক, আমাদের প্রশাসনের, বিশেষ করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এই দুর্বলতার কারণে এইভাবে মানুষগুলো, তারা হয়তো তাদের জ্ঞানের দক্ষতার অভাব থাকতে পারে, জ্ঞানের অভাব থাকতে পারে, এই কারণে হয়তো তারা জিনিসগুলো বুঝতে পারছে না এবং এমনি করে করে গোবিন্দগঞ্জের মতো ঘটনা ঘটে যাচ্ছে, মানুষ গৃহহীন হয়ে যাচ্ছে, মানুষের উপর নির্যাতন, অত্যাচার, জুলুম চলছে। তা আমি সেই কারণে বলবো যে সবাইকে, আমার কাছে আবেদন থাকবে, সবাইকে বুঝতে হবে যে স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন কি। দেখেন, আমাদের 1972 সালে বঙ্গবন্ধু যে সংবিধান করেছেন, সংবিধানের ভিতরে আর্টিকেল 28 সাব আর্টিকেল 4 এর ভিতরে খুব পরিষ্কার করে বলে দেওয়া আছে যে নারী, শিশু এবং সমাজের অনগ্রসর লোকের উন্নয়নের জন্য কোনো আইন করতে সরকারকে কেউ রাষ্ট্রকে প্রিভেন্ট করতে পারবে না। সরকার যে কোনো সময়, রাষ্ট্র যে কোনো সময় আইন করতে পারে। যেখানে আমরা বলেছি সবাই সমান, কিন্তু সেখানে কিন্তু এই 3টে শ্রেণীর জন্য আলাদা আইন করে তাদেরকে অতিরিক্ত দেওয়ার সুযোগ রয়েছে।
তো এরা একটা সমাজের অনগ্রসর অংশ, একথা তো স্বীকার করতে হবে। তাদের জন্য আলাদা আইন করে যেখানে বন্দোবস্ত করে ব্যবস্থা করার কথা বলা হয়েছে, সেখানে তার নিজের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হচ্ছে, এর চেয়ে দুঃখজনক ঘটনা কিছু ঘটতে পারে না। তাই আমি মনে করি যে আমাদের সবাইকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে, সবাইকে বুঝতে হবে, আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, বুঝতে হবে যে এই লোকগুলোই হচ্ছে এই সম্পত্তির মালিক ছিল এক সময়, এবং মালিকের কাছে তার যথাযথ সম্পত্তি জিনিসটা পৌঁছে আমার দেওয়া। যদি প্রয়োজন না থাকে আমি তার সম্পত্তিটা তার কাছে পৌঁছে দিয়ে, এটা আমার একটা নৈতিক দায়িত্ব। স্যার আমাদের অনেক এই জিনিসটা ধন্যবাদ বুঝতে হবে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জ্যোতির্ময় আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভ